হ্যালো এভরিওয়ান, পলিটি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজের আজকে 10 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ ডিপিএসপি নিয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। পলিটি থেকে এর আগে 9টা ক্লাস করানো হয়েছে। যারা এই ক্লাসগুলো দেখোনি তারা ডেসক্রিপশন অথবা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আজকের ক্লাসের টপিক দেখো, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ। এটা কত নম্বর পার্ট? 4 নম্বর। এর আগে 3টে পার্ট করানো হয়েছিল, তোমরা একটু মনে করে দেখো। প্রথম পার্টে ছিল স্টেট এবং ইউটি সম্পর্কে আলোচনা। দ্বিতীয় পার্টে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্বের বিষয়। 3 নম্বর পার্ট হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, আর 4 নম্বর পার্ট সেটা হচ্ছে ডিপিএসপি, যেটা আজকের ক্লাসে আলোচনা হবে। আর্টিকেলগুলো মনে করে দেখো। 1 থেকে 4 পর্যন্ত ছিল পার্ট 1, তারপর 5 থেকে 11 সিটিজেনশিপ। ফান্ডামেন্টাল রাইটটা মনে করে দেখো, 12 থেকে 3 12 36 থেকে 1 কম বলেছিলাম 35। আর ডিপিএসপি স্টার্ট হচ্ছে 36 থেকে কত পর্যন্ত চলবে? 51। তাহলে দুটো প্রশ্ন হলো, প্রথমত কত নম্বর পার্ট? 4 নম্বর। আর্টিকেল 36 থেকে 51। পরের প্রশ্ন হচ্ছে ডিপিএসপি ধারণা এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো সেটা হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড আবার কোন দেশ থেকে নিয়েছে এটাও পরে নোট করে রাখো, স্পেন। তাহলে ডিপিএসপির ধারণা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড আবার স্পেন থেকে বড় করেছে। ডিপিএসপি থেকে আরও একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করে রাখতে হবে, সেটা হচ্ছে এই ডিপিএসপি হলো নন জাস্টিসিয়েবল। গত ক্লাসে তোমরা ফান্ডামেন্টাল রাইট দেখেছিলে, যেটাকে আমি জাস্টিসিয়েবল বলেছিলাম। অর্থাৎ কোনো কারণে তোমার ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার ভায়োলেশন হলে তুমি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারো, কিন্তু ডিপিএসপির ক্ষেত্রে তুমি যেতে পারো না, কারণ ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসিয়েবল। বাংলাটা দেখো, রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ। তবে ডিপিএসপি কি? এক ধরনের প্রিন্সিপাল বা ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনগুলো কে দেবে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আমাদের সংবিধান। কাকে দেবে? বিভিন্ন স্টেটকে। তাহলে ভারতীয় সংবিধান বিভিন্ন স্টেটকে পরিচালনা করার জন্য যে প্রিন্সিপাল বা ইনস্ট্রাকশনগুলো দিচ্ছে সেটাকে ডিপিএসপি বলা হয়। আর মনে রাখবে, ডিপিএসপি সবসময় পজিটিভ কথা বলে, যেমন রাজ্যকে এটা করতে হবে, ওটা করতে হবে, এই রকম। যেখানে ফান্ডামেন্টাল রাইট তোমরা দেখেছিলে বেশিরভাগ নেগেটিভ ছিল, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এরকম টাইপের। এরপর দেখো, বি.আর. আম্বেদকর। ডক্টর আম্বেদকর ডিপিএসপিকে নোবেল ফিচার বলেছেন, বা অনেক জায়গায় ইউনিক ফিচারও পড়ে। তাহলে প্রশ্ন যদি এমন আসে ডিপিএসপিকে কে নোবেল ফিচার বলেছেন, তার উত্তর কি হবে? বি.আর. আম্বেদকর। আরেকটা প্রশ্ন আছে যে গ্রেনভিল অস্টিন, এই নামটা তোমরা নোট করে রাখো। এই গ্রেনভিল অস্টিন ইনি ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইট দুটোকে একসঙ্গে কি বলেছেন? কনসাইন্স অফ দ্য কনস্টিটিউশন, বাংলায় বললে হবে সংবিধানের নীতিবোধ। কোন দুটো? ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইট। কে বলেছেন? গ্রেনভিল অস্টিন। আর বি.আর. আম্বেদকর কি বলেছেন? নোবেল ফিচার। কত নম্বর পার্ট? 4 নম্বর। আর্টিকেল হচ্ছে 36 থেকে 51। কোন দেশ থেকে? আয়ারল্যান্ড। আর ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসিয়েবল। পয়েন্টগুলো নোট করে নিও। পরের প্রশ্ন দেখো, ডিপিএসপির ধারণা ভারতের সংবিধানের নিচের কোন অংশে উল্লেখ করা আছে? তাহলে কোন পার্টে উল্লেখ আছে? এখনই বললাম পার্ট 4। কিভাবে মনে রাখবে? শর্ট ফর্মটা দেখো, ডিপিএসপি। কটা লেটার আছে? 4টে। তাহলে ডিপিএসপি হলো 4 নম্বর পার্ট। আর্টিকেল কত? 36 থেকে 51। পরের প্রশ্ন দেখো, ডিপিএসপির নীতিগুলো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর কি হবে? অপশন সি, আইরিশ বা আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড আবার কোন সংবিধান থেকে নিয়েছে? স্প্যানিশ সংবিধান বা স্পেনের সংবিধান। পরের প্রশ্ন দেখো,
নিচের কোন অনুচ্ছেদটি সকল নাগরিকের জন্য সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে? ইংরাজি প্রশ্নটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস প্রমোটস ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড ফর অল দ্য সিটিজেন্স? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো ডিপিএসপি আর্টিকেল 36 থেকে কত ছিল, 51 পর্যন্ত। সবগুলো আর্টিকেল মুখস্থ করার প্রয়োজন নেই। এই ক্লাসে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সঙ্গে কিছু আর্টিকেল আলোচনা করব, যেগুলো তোমরা নোট করে নিও। এখানে তোমরা 39A এই আর্টিকেলটা দেখো। আর্টিকেল কি বলছে? গরিবদের জন্য ফ্রি লিগাল এড বা বিনামূল্যে আইনি সহায়তা। তাহলে প্রশ্নটা দেখো, সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা কে প্রদান করবে? বিভিন্ন স্টেট। আর এই কথাটা কে বলছে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান। কত নম্বর আর্টিকেল? এখনই দেখলে 39A। ডিপিএসপি প্রতিটাই কিন্তু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেটকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এটা তোমরা মনে রেখো। তাহলে আর্টিকেল 39A এটা তোমরা নোট করে নিলে। এরপরে আরও কিছু আর্টিকেল দেখে নাও। 36টা এটা হচ্ছে ডেফিনেশন বা সংজ্ঞা। 37টা অনেক সময় পরে। আমি প্রথমেই যে বললাম ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসেবল, যদি বলে কোন আর্টিকেলে লেখা আছে তাহলে তার উত্তর হবে 37, অর্থাৎ যেটা থেকে শুরু হচ্ছে তার পরের, অর্থাৎ 2 নম্বরটা। 38 এবং 39 এই দুটো খুব ইম্পর্টেন্ট। 38-এ কি বলছে? সোশ্যাল অর্ডার মানে সামাজিক শৃঙ্খলা, কাদের জন্য? ফর দ্য ওয়েলফেয়ার অফ পিপল, মানুষের কল্যাণের জন্য সামাজিক বিভিন্ন ব্যবস্থা নিতে হবে। কে নেবে? বিভিন্ন স্টেট। আর এই কথা কে বলছে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা ভারতের সংবিধান। তো তোমরা এই কিওয়ার্ডগুলো মনে রাখবে, সোশ্যাল অর্ডার এবং ওয়েলফেয়ার। যখনই নোট করছো পুরো ইতিহাস শেখার প্রয়োজন নেই, বিশেষ করে এই আর্টিকেলগুলো। এক একটা আর্টিকেলের পাশে একটা থেকে দুটো কিওয়ার্ড তোমরা লিখে রাখবে, যেন সেই কিওয়ার্ড থেকে পুরো আর্টিকেলটা তোমরা বুঝতে পারো, তবেই মনে থাকবে, না হলে গুলিয়ে যায়। এরপরে আর্টিকেল 39, এটাও ইম্পর্টেন্ট। কি বলছে? ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সমান কাজের সমান বেতন দিতে হবে। কাদের? পুরুষ এবং মহিলা দুজনকেই। তাহলে এই কিওয়ার্ডটা তোমরা লিখে নিও, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সমান কাজে সমান বেতনের ব্যবস্থা করতে হবে। প্রতিটা স্টেটকে ভারতীয় সংবিধান এই নির্দেশটা দিচ্ছে। যারা WBCS বা CGL এর পরীক্ষা দিচ্ছ তারা আরেকটা নোট করে রাখো, অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড, নারী পুরুষ নির্বিশেষে জীবিকা অর্জনের জন্য পর্যাপ্ত সুযোগ প্রদান করতে হবে। কে প্রদান করবে? বিভিন্ন স্টেট। একথা কে বলছে? ভারতীয় সংবিধান। তাহলে এই কিওয়ার্ডটা তোমরা লিখে রাখো। এখান থেকেও প্রশ্ন আসে। পরের প্রশ্ন দেখো, নিচের কোন ধারাটি রাজ্য সরকারকে গ্রাম পঞ্চায়েত সংগঠিত করার নির্দেশ দেয়? খুব ভালো করে আর্টিকেল 40টা দেখো। এখানে কি বলছে? পঞ্চায়েত ব্যবস্থা, অর্থাৎ প্রতিটা রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা গঠন করতে হবে। কে বলছে? ভারতীয় সংবিধান। কাকে বলছে? বিভিন্ন স্টেটকে। তাহলে ভারতীয় সংবিধান বিভিন্ন স্টেটকে এই নির্দেশ দিচ্ছে যে প্রতিটা রাজ্যে যেন পঞ্চায়েত ব্যবস্থা গঠন করা হয়। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান সি, আর্টিকেল 40। যতগুলো ডিপিএসপি আর্টিকেল আছে সব থেকে ইম্পর্টেন্ট হলো এই আর্টিকেলটা। গ্রাম পঞ্চায়েত গঠন কত নম্বর আর্টিকেল? 40। কীভাবে মনে রাখবে? 40, 50, 40, 50 এভাবে তোমরা ধ্যান করতে থাকো। আর একটা সময় 40 থেকে 50 না করে পঞ্চায়েত করে দিও। তাহলে আর্টিকেল 40 হচ্ছে গ্রাম পঞ্চায়েত। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের 4th খণ্ডে অর্থাৎ পার্ট 4-এ অনুচ্ছেদ 43B কার সঙ্গে সম্পর্কিত? Article 43B in Part 4 of the Constitution of India deals with, চারটে অপশন দেখো, রুরাল বিজনেস, ভিলেজ পঞ্চায়েত, ভিলেজ পঞ্চায়েত তো হবে না, একটু আগে দেখলে আর্টিকেল 40, ফরেস্ট ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি। তাহলে দেখো 40 পর্যন্ত আর্টিকেল তোমরা দেখলে। 36-এ কি আছে? ডেফিনেশন। 37-এ নন জাস্টিবিলিটি।
38 সোশ্যাল অর্ডার কাদের জন্য? ফর দ্য ওয়েলফেয়ার অফ পিপল। 39 কি বলছে? ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। 39 গরিবদের ফ্রি লিগাল এড অর্থাৎ বিনামূল্যে আইনি সহায়তা। আর আর্টিকেল 40 সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা। এরপর দেখো একদম নিচে আর্টিকেল 43B কি বলছে? কোঅপারেটিভ সোসাইটি অর্থাৎ সমবায় সমিতি। এটার মানে কি? সংবিধান বিভিন্ন রাজ্যকে বলছে যে তোমরা তোমাদের রাজ্যে কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতি গঠন করো। তাহলে সঠিক উত্তরটা কি হবে? কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতি। বাংলাটাও তোমরা লিখে নিও। কত নম্বর আর্টিকেল? 43B, সমবায় 43B। আরও কিছু আর্টিকেল তোমাদের মনে রাখতে হবে, যেমন আর্টিকেল 42টা দেখো, ম্যাটারনিটি রিলিফ বা ম্যাটারনিটি লিভও বলতে পারো। এটার মানে কি? মনে করো একজন মহিলা সরকারি কোনো দপ্তরে কাজ করছে, এরপর দেখো সে যখন প্রেগনেন্ট হবে তার জন্য কিন্তু বিশেষ সুযোগ সুবিধা প্রদান করতে হবে। কে বলছে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কাকে বলছে? বিভিন্ন রাজ্যকে। এক একটা রাজ্যের ক্ষেত্রে এই লিভটা কিন্তু আলাদা। আর মনে রাখবে ম্যাটারনিটি লিভ যেটা হয় পুরোটাই পেড লিভ থাকে, অর্থাৎ মহিলারা ছুটিও পায় এবং তাদের স্যালারিও। আর্টিকেল 43টাও মনে রাখতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট কি? এটা দেখো, কটেজ ইন্ডাস্ট্রি অর্থাৎ কুটির শিল্পের প্রচার। কোন আর্টিকেল? 43। বাকি আর্টিকেলগুলো ভিডিওটা পজ করে তোমরা দেখে নিও। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণের বিধান রয়েছে? ইংলিশটা দেখো, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া as the provision of participation of workers in management of industry। সহজ ভাষায় বললে কি? ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে যে শ্রমিকরা আছে বা যে লেবাররা কাজ করছে তাদের অংশগ্রহণের কথা কোন আর্টিকেলে বলা রয়েছে? আর্টিকেলগুলো দেখো, এখানে দেখতে পাচ্ছ 43A, ওয়ার্কার পার্টিসিপেশন। কোথায়? ম্যানেজমেন্টে। আর শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ, যদি এরকম প্রশ্ন আসে তার উত্তর কি হবে? আর্টিকেল 43A। এর আগের পয়েন্টটা দেখো, শ্রমিকদের জীবন ধারণের জন্য ন্যূনতম মজুরি স্থির করা। এটা কোন আর্টিকেল? আর্টিকেল 43। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি, আর্টিকেল 43A। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি ইউনিফর্ম সিভিল কোডের সাথে সম্পর্কিত? Which of the following articles of Indian Constitution is related to the Uniform Civil Code? 3-4 স্টার দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর আগে কোনটা ইম্পর্টেন্ট বলেছিলাম? 40 নম্বরটা কি ছিল? পঞ্চায়েত। এরপর এখানে দেখো আর্টিকেল 44 কি বলছে? ইউনিফর্ম সিভিল কোড। মানে কি? পুরুষ মহিলা ধনী গরিব সবার জন্য কিন্তু আইনের নিয়মগুলো একই রাখতে হবে। কে বলছে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কাকে বলছে? বিভিন্ন স্টেটকে। কি বলছে? সবার জন্য আইনগুলোকে একই রকম রাখতে হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন সি, 44। কি বলছে সেটা? ইউনিফর্ম সিভিল কোড। কিভাবে মনে রাখবে? ইউনিফর্ম ওয়ার্ডটা দেখো, আর 4 এবং 4 এই দুটো পাশাপাশি দেখো, দুটো 4 পরস্পর ইউনিফর্ম। সেজন্য যখন এই ইউনিফর্ম সিভিল কোড চাইবে জানবে আর্টিকেল হচ্ছে 44। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারাটি কৃষি ও পশুপালনের সঙ্গে সম্পর্কিত? ইংলিশটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া deals with the organization of agriculture and animal husbandry? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর্টিকেলগুলো একবার দেখে নাও। এখানে দেখো আর্টিকেল নম্বর 48 কি বলছে? এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি। বাংলায় বললে হবে কৃষি ও পশুপালন। তাহলে সঠিক উত্তর কি হবে?
অপশন ডি 48। কি বলা আছে? এগ্রিকালচার এবং অ্যানিমাল হাজবেন্ডারি। এর সঙ্গে আরও একটা আর্টিকেল তোমরা মনে রাখবে 48A। এটা কি বলছে? ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফ প্রোটেকশন। বাংলায় বললে কি হবে? বন ও বন্যপ্রাণী সুরক্ষা। তাহলে কৃষি ও পশুপালন এটা বললে কি হবে? আর্টিকেল 48। বন ও বন্যপ্রাণী সুরক্ষা এটা হবে আর্টিকেল 48A। প্রথমে দেখো দুটো এ আছে, এগ্রিকালচার এবং অ্যানিমাল হাজবেন্ডারি। আর পরে দেখো দুটো ব আছে, বন এবং বন্যপ্রাণী। এ আর এ থাকলে হচ্ছে 48, ব আর ব থাকলে 48A। তাহলে আরো একবার দেখো, প্রথমে 44 যেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। 45টা মনে রাখো, 4, 5, তারপরে কত হয়? 6। তো 6টাকে গোল করে দেবে। আর্টিকেল 45 অর্থাৎ 4-5-এ বলা রয়েছে যে 6 বছরের বাচ্চা পর্যন্ত ফ্রি শিক্ষা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ ফ্রি এবং কম্পালসারি এডুকেশন। প্রতিটা স্টেটকে শিশু শিক্ষার ব্যবস্থাটা করতে হবে। কে বলছে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কাকে বলছে? প্রতিটা স্টেটকে। দেখো, বৃহত্তর অর্থে একটা স্টেট কিন্তু কান্ট্রি বা দেশকেও বোঝায়। তবে ডিপিএসপিটা সংবিধান কিন্তু শুধুমাত্র স্টেট না, পুরো দেশের প্রতিও কিন্তু একই রকম নির্দেশ দিচ্ছে। এটা মনে রেখো। আর্টিকেল 46টা মনে রাখবে। সংবিধান প্রতিটা স্টেটকে বলছে যে তারা যেন এসসি, এসটি এবং ওবিসিদের শিক্ষা এবং অর্থনৈতিক সুবিধা প্রদান করে। পরের প্রশ্ন দেখো, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য প্রভিশন অফ প্রোটেকশন অফ মনুমেন্ট and places an object of national importance? কিওয়ার্ড একটাই মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রোটেকশন অফ মনুমেন্ট। মনুমেন্ট মানে কি? স্মৃতিস্তম্ভ। যেমন তোমরা এখানে এই আর্টিকেলটা দেখো, আর্টিকেল 49 কি বলছে? প্রোটেকশন অফ মনুমেন্ট। এখানে একটা অফ লিখে দাও। প্রোটেকশন অফ মনুমেন্ট তার মানে কি? বিভিন্ন স্মৃতিস্তম্ভ রক্ষা। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন সি, আর্টিকেল 49। কিভাবে মনে রাখবে? 4টাকে এরকম করে সোজা নিচে নামিয়ে দাও, 9টাকে সোজা নিচে নামিয়ে দাও। তাহলে মনে করো প্রথমটা শহীদ মিনার এবং দ্বিতীয়টা কুতুব মিনার। এগুলো কি? এক একটা মনুমেন্ট বা স্মৃতিস্তম্ভ। আর সংবিধান বলছে এই সব স্মৃতিস্তম্ভগুলোকে প্রোটেক্ট করতে হবে। তাহলে আর্টিকেল কি দাঁড়াচ্ছে? 4 এবং 9, প্রোটেকশন অফ মনুমেন্ট। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার বিষয়ে বলা হয়েছে? বাংলাগুলো অনেক সময় মাথার উপর দিয়ে যায়, ইংরেজিটা দেখো। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ? দেখো, 49-এ কি দেখলে? প্রোটেকশন অফ মনুমেন্ট। 50টা মনে রাখবে, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ। তাহলে জুডিশিয়ারির সঙ্গে এক্সিকিউটিভ এর সেপারেশন কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 50। দেখো, এখানে একটা ছোট কথা মনে রাখো, একটা দেশ সংবিধান অনুযায়ী 3 ভাবে কাজ করে। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, তোমরা লিখে নিও। একটা হচ্ছে এক্সিকিউটিভ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি। তাহলে প্রথমটা কি বললাম? অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট বা প্রশাসনিক বিভাগ, এক্সিকিউটিভ ভাগ, আর হচ্ছে জুডিশিয়ারি ভাগ। এবার প্রত্যেকের কাজগুলো একটু দেখো। প্রশাসনিক বিভাগ যেটা আছে, এরা হচ্ছে আইন তৈরি করে। যেমন ধরো লোকসভা, রাজ্যসভার যেসব মন্ত্রীরা আছে তারা এই ভাগে থাকছে। এরপর এই লটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব থাকে এক্সিকিউটিভের উপর। এক্সিকিউটিভ হচ্ছে বিভিন্ন সরকারি অফিসিয়াল, যারা যারা সরকারি চাকরি করছে সবাই কিন্তু এক্সিকিউটিভ। আর জুডিশিয়ারির কাজটা কি? অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগ দ্বারা যে লটা তৈরি করা হয়েছে সেই লটা এক্সিকিউটিভ ঠিকঠাক পালন করছে কিনা তার দায়িত্ব হচ্ছে এই জুডিশিয়ারি বা বিচার বিভাগের। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে, আর কোনো দুটো ভাগ একসঙ্গে কিন্তু থাকতে পারে না।
বিশেষ করে এই যে এক্সিকিউটিভ আছে এবং জুডিশিয়ারি আছে, আমাদের সংবিধান বলছে তোমরা যে এক্সিকিউটিভ আছো এবং জুডিশিয়ারি আছো তোমরা পরস্পর আলাদা হয়ে যাও, পাওয়ারটাকে 50-50 করে নাও। এভাবে মনে রাখবে, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি পাওয়ারটা 50-50 করে নাও। তাহলে আর্টিকেল 50 হচ্ছে জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভের মধ্যে সেপারেশন। আশা করি কোনটা কি এবং কার কি কাজ আছে সেটা তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখো, ড্যাশ অফ দ্য ডিপিএসপি ডিলস উইথ দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। এটাও খুব ভালো প্রশ্ন। দেখো সব থেকে শেষের যে আর্টিকেল নম্বর 51 কি বলছে? ইন্টারন্যাশনাল পিস এবং সিকিউরিটি। বাংলাটা মনে রাখো আন্তর্জাতিক শান্তি। তাহলে ডিপিএসপির এটা হলো সব থেকে লাস্ট আর্টিকেল, যেটা কি বলছে? ইন্টারন্যাশনাল পিস। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান এ 51। এখানে একটা ছোট ঘটনা মনে রাখো। মনে করো তুমি ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারে গেছো, বর্ডার ক্রস করতে যাচ্ছ, কিন্তু বাংলাদেশের ফোর্স তোমাকে বাধা দিয়ে দিচ্ছে। তারা বলছে এটা ইন্টারন্যাশনাল বর্ডার, তোমাকে পার করতে দেওয়া যাবে না, ইন্টারন্যাশনাল ঝামেলা সৃষ্টি হবে। তো তুমি তখন তাকে বললে যে এমন কোনো উপায় নেই যাতে আমি এই বর্ডারটা ক্রস করতে পারি এবং ইন্টারন্যাশনাল শান্তি প্রতিষ্ঠা হয়। তখন তোমাকে বাংলাদেশের পুলিশটা বলছে হ্যাঁ আছে, তোমাকে 51 টাকা চাঁদা দিতে হবে। অনেক জায়গায় দেখো না 51 টাকা, 101 টাকা এভাবে চাঁদা চাই। তো তুমি কি করলে? এই 51 টাকাটা চাঁদা দিলে, তারপর বর্ডার ক্রস করে বাংলাদেশ ঘুরে আসলে। ঘটনাটা ভালো না লাগলেও তোমাদের কিন্তু মনে থেকে যাবে 51 টাকাটা চাঁদা থেকে আর ইন্টারন্যাশনাল বর্ডার থেকে ইন্টারন্যাশনাল পিস, এই দুটোই মনে থাকা নিয়ে দরকার। তাহলে আর্টিকেল 51 কি বলছে? ইন্টারন্যাশনাল পিস। যারা WBCS মিসলেনিয়াস CGL এর প্রিপারেশন নিচ্ছ তারা এই প্রশ্নটা দেখো। দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ ডিপিএসপি ইজ এ চেক হুইচ ইজ পেড অন ব্যাঙ্ক কনভেনিয়েন্স। এটা কে বলেছে? এটা মুখস্থ করা ছাড়া উপায় নেই, তোমরা নোট করে নিও। KT শাহ। ইনি কি বলছেন? যে ডিপিএসপি হলো একটা চেক যা ব্যাংকের সুবিধার জন্য দেওয়া হয়। দেখো যারা একটু অ্যাডভান্স পড়তে চাও তারা জেনে রাখো যে ডিপিএসপিকে মূলত 3টে ভাগে ভাগ করা হয়। প্রথমটাকে কি বলে? সোশ্যালিস্টিক প্রিন্সিপাল বা সামাজিক নীতিসমূহ। দ্বিতীয়টা গান্ধীয়ান প্রিন্সিপাল, যেসব আর্টিকেলগুলো গান্ধীজির আদর্শের সঙ্গে মিল খায় সেগুলোকে গান্ধীয়ান প্রিন্সিপালের আন্ডারে রাখা হয়েছে। আর 3 নম্বর হচ্ছে লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল, বাংলায় বললে হবে উদারনৈতিক নীতিসমূহ। এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, তাও নলেজ পারপাসে জেনে রেখো। গান্ধীজিটা দেখো, 40, 40 3 43, 43 3 46 আর 47 48। 40 মানে মনে করো পঞ্চায়েত, 43-এ কুটির শিল্প, 43B সমবায় সমিতি, এগুলো মনে রাখবে। 44টা কি ছিল? ইউনিফর্ম সিভিল কোড, এটা হচ্ছে উদারনৈতিক নীতি বা লিবারাল প্রিন্সিপালস। আর প্রথমটা দেখো 38, 39, 40টা গান্ধীজি নিয়ে নিয়েছে, 41, 42, 43 এগুলো হচ্ছে সামাজিক নীতিসমূহ। এগুলো যদি মনে রাখতে যাও তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে গেলে ভুলে যাবে। তো প্রথমত গান্ধীটাই মনে রেখো, 40, 40 3 43, 3 46 আর 47 48। সোশ্যালিস্ট 38, 39, 40টা তো গান্ধীজি নিয়ে নিয়েছে, 41, 42, 43 আর 47-এর প্রথমটা। এখানে দেখো আর্টিকেলগুলো আমি লিখেছি, প্রথমত সামাজিক, 2 নম্বর গান্ধীয়ান এবং 3 নম্বর হচ্ছে উদারনৈতিক। যাদের প্রয়োজন হবে তোমরা দেখে রেখো, বিশেষ করে যেগুলো হাইলাইট করে দিয়েছি। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, ফ্রি লিগ্যাল এইড, পাবলিক হেলথ। পাবলিক হেলথের একটা পর্যায় গান্ধীয়ান প্রিন্সিপালের মধ্যেও পড়ে, সেটা হচ্ছে মদ নিষিদ্ধ। আচ্ছা, অ্যানিমাল হাজবেন্ডারি থেকে একটা পয়েন্ট নোট করে রাখবে, আমি বলতে ভুলে গিয়েছিলাম, এখানে পশু হত্যা নিষেধের কথা বলা আছে। তাহলে প্রশ্ন যদি আসে গো হত্যা নিষেধ কোন আর্টিকেলে বলা রয়েছে? তো আর্টিকেল 48। শুধু গো হত্যা নয়, গবাদি পশু হত্যার কথাও এখানে বলা রয়েছে। তাহলে অনেকের মনে এমন প্রশ্ন আসতে পারে
যে বিভিন্ন ধর্মে গো হত্যা হচ্ছে, ছাগল হত্যা হচ্ছে, আবার সংবিধান তো এখানে মানা করছে, তাহলে তার জন্য কি কোর্টে যাওয়া যেতে পারে? তো তার উত্তর হচ্ছে না। কারণ দেখো, নিজেদের ধর্ম মানা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। তুমি কি খাবে, কোথায় থাকবে, কি পড়বে, এগুলোর উপর সংবিধান চাপিয়ে দিতে পারে না। ডিপিএসপিটা কি বললাম, এগুলো হচ্ছে স্টেটের প্রতি সংবিধানের নির্দেশ, ইনস্ট্রাকশন। কিন্তু দেখো, এই দুটোর মধ্যে যদি কোনো কারণে ঝামেলা সৃষ্টি হয়, তাহলে কিন্তু মনে রাখবে ফান্ডামেন্টাল রাইটটা আগে প্রেফার করবে। কারণ কোনোভাবেই তোমার মৌলিক অধিকার ভায়োলেশন করতে কেউ পারে না। এমার্জেন্সি কেসে আলাদা ব্যাপার, সেটা তোমরা ক্লাসে দেখে নিও, ওখানে বলে দিয়েছি। ইন জেনারেল তোমার মৌলিক অধিকারের লঙ্ঘন কেউ করতে পারবে না। এবার দেখো, আর একটা ছোট ইনফরমেশন নোট করে রাখো। এখানে যে তোমরা দেখতে পাচ্ছ 39-এ, 43-এ, এখানে দেখো 43B, নিচে এখানে 48-এ, এই যে ABCDগুলো, এগুলো কিন্তু সংবিধানের প্রথমে ছিল না, পরবর্তীকালে অ্যাড করা হয়েছে। যেমন দেখো, ফ্রি লিগাল এইড, বিনামূল্যে আইনি সহায়তা, এটা 1976 সালে অ্যাড করা হয়েছে। কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 42 নম্বর। আর এই 42 নম্বর সংশোধনীতে মনে রাখবে 48-এ এটাও অ্যাড করা হয়েছে। এটা একটা হচ্ছে এনভায়রনমেন্ট প্রোটেকশন, আর একটা বলেছিলাম বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ। তো মনে রাখবে, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ এটা 1976 সালে অ্যাড হয়েছে। আর একটা মনে রাখো, এই যে 43B, এটা 2011 সালে অ্যাড হয়েছে। কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 97। আর্টিকেল না কিন্তু, এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংশোধনী আইন। তোমরা এভাবে নিজেদের মতো করে নোট করে নিও। এই প্রশ্নটা দেখো, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, কত নম্বর আর্টিকেল? এটা তোমরা নিজেরা করো। আরেকটা প্রশ্ন দেখো, ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফ, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ, এটা কত নম্বর আর্টিকেল? এটাও তোমরা নিজেরা করো। তাহলে 13 এবং 14 এই দুটো প্রশ্নের উত্তর কি হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানিও। পরের ক্লাসে আমি ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।